হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওতে আমি ক্লাস 10 আর আয়ন মার্টিন 2025-এর প্রশ্নবিচিত্রা থেকে ম্যাথমেটিক্সের উপরে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে যে স্কুলগুলো রয়েছে তাদের মধ্যে আমরা আজকে 3 নম্বর স্কুল নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে 1-2 কমপ্লিট করে দিয়েছি, যারা দেখোনি প্লিজ ভিডিওগুলো দেখে নাও। প্রত্যেকটা প্রশ্ন ডিটেল বলে দিয়েছি, A to Z, শর্ট প্রশ্ন, লং প্রশ্ন। তো অবশ্যই তোমরা দেখে নিবে, অবশ্যই তোমাদের উপকারে লাগবে। এবং আজকে আমরা 3 নম্বর স্কুলের যে শর্ট প্রশ্ন, লং প্রশ্ন হচ্ছে, সমস্ত কিছু আজকে আমরা আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো শুরু করবো আজকের প্রথম প্রশ্ন। দেখো বলছে, বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো আসলের পি বছরের সুদ আসলের 1/4 অংশ হবে? তাহলে কত বছরের সুদ বলেছে? 5 বছরের সুদ। তার মানে দেখো, বার্ষিক সরল সুদের হার আমি জানি না, তাহলে আর ধরবো আমি। তাহলে আমি আসলকে যদি পি ধরে নিই, তাহলে দেখো পি আর, আরও জানি না, টি কিন্তু বলে দিচ্ছে 5, তাহলে পি আর টি বাই 100 এই টাকাটা কত বলে দিচ্ছে? আসলের 1/4 অংশ, মানে 1/4 গুণিত আসল। আসল মানে কত? পি টাকা, কারণ আমি আসলকে পি ধরে নিচ্ছি। এখান থেকে আমি কি বের করব? বার্ষিক সরল সুদের হার বের করবো। ওকে, তার মানে দেখো, যদি কাটাকাটি করি আমি 5 কুড়িতে 100, এখানেও কেটে যাবে। দেখো পি 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 কি হবে? কেটে যাবে। তাহলে আর সমান কত পাচ্ছি আমি? 1/4 ইন্টু 20, এদিকে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তাহলে 4 5-এ 20, তাহলে 5% হবে আমাদের আর এর ভ্যালু। তাহলে অ্যান্সার দেখো এখানে অপশন ডি হবে এখানে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো নেক্সট কোশ্চেন কি আছে, দুয়ের দাগ। দুয়ের দাগ বলেছে যে, বলছে একটি গ্রামে বর্তমান জনসংখ্যা পি। তাহলে বর্তমান জনসংখ্যা কত বলেছে? পি। প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার কত পার্সেন্ট বলেছে? 2r% হলে এন বছর পরে জনসংখ্যা কত হবে? তাহলে এন বছর পরে আমরা জনসংখ্যা কত পাবো? যে বর্তমান জনসংখ্যা পি ইন্টু 1 প্লাস r/100, আর এখানে কত বলে দিয়েছে? 2r%। তাহলে 2r/100 হোল টু দা পাওয়ার কত বছর পরে বলেছে? এন বছর পরে, হোল টু দা পাওয়ার এন। এটাই হবে কি? এন বছর পরে জনসংখ্যা। তাহলে 2 50-এ 100, তাহলে অ্যান্সার কত হচ্ছে আমাদের? পি ইন্টু 1 প্লাস r/50 হোল টু দা পাওয়ার এন। ঠিক আছে, তাহলে অপশান দেখো এখানে হবে অপশান বি হবে এখানে সঠিক উত্তর। যেহেতু বৃদ্ধি বলেছে তাই প্লাস করেছে, এখানে যদি হ্রাস বলতো তাহলে প্লাসের জায়গায় আমরা কি করতাম? মাইনাস করতাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো 3-এর দাগের কোশ্চেন কি করবো আমরা। বলছে ax² প্লাস bx প্লাস c সমান 0 সমীকরণে বীজদ্বয় বাস্তব এবং সমান হলে নিরূপক কত হবে? তাহলে দেখো, নিরূপকের মান, নিরূপক মানে b² মাইনাস 4ac, এর মানটা কত হলে? 0 হলে, অর্থাৎ শূন্যর সঙ্গে যদি সমান হয় তাহলে বাস্তব এবং সমান হয়ে যাবে। এবারে বাস্তব এবং অসমান কখন হবে? বাস্তব এবং অসমান কখন হবে? যদি b² মাইনাস 4ac গ্রেটার দেন 0 হয়, তখন হয়ে যাবে কি? বাস্তব এবং অসমান। ঠিক, অসমান। ওকে, আর এটা কি হবে আমাদের? বাস্তব এবং সমান। ওকে, আবার যদি b² মাইনাস 4ac লেস দেন 0 হয়ে যায়, তাহলে আমার বীজদ্বয় কি হবে? কাল্পনিক, বা সেটাকে তুমি লিখতে পারো অবাস্তব। ওকে, আমি কি লিখলাম এখানে? কাল্পনিক। ওকে, তাহলে এখানে যে কোশ্চেনটা বলেছে তার অ্যান্সার হবে কি? b² মাইনাস 4ac, যেহেতু সমান বলেছে, বি হবে এখানে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে 3-এর দাগের অ্যান্সার কি হবে? বাস্তব এবং সমান হওয়ার জন্য অপশান হবে বি। ওকে, নেক্সট কোশ্চেনে যাবো আমরা। দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, দেখো বলছে 2a সমান 3b সমান 4 হলে a অনুপাত b অনুপাত c এর মান বের করো। তাহলে দেখো 4-এর দাগের কোশ্চেন। তাহলে 2a সমান 3b সমান 4c, এটাকে আমি কি ধরে নিব? কে ধরে নিব, যেখানে কে নট ইকুয়ালস টু 0। তাহলে দেখো, অতএব কি পাবো? 2a সমান কে পাবো? সবগুলো কি কে এর সঙ্গে সমান হবে, 3bও কে এর সঙ্গে সমান হবে, 4cও কে এর সঙ্গে সমান হবে। তাহলে 3b এটাও কে এর সঙ্গে সমান হবে, আবার 4c এটাও কি কার সঙ্গে সমান হবে? কে এর সঙ্গে সমান হবে। এখান থেকে পাবো a সমান কত? k/2, এখানে b সমান পাবো k/3, c সমান পাবো আমি k/4। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে অনুপাত দিয়ে দিয়েছে আমাদের, তাহলে আমি পাবো কত? a অনুপাত b অনুপাত c সমান পাচ্ছি k/2 অনুপাত k/3 অনুপাত k/4। ওকে, এবারে কাটাকাটি করব। নিয়ম কি ছিল? ভগ্নাংশের যখন আমি অনুপাত করব, কে দেখো নট ইকুয়ালস টু 0 আমি কাটতে পারি, তখন কি করব? হরগুলোর লসাগু বের করবো। 2 3 4-এর লসাগু কিন্তু কত হয়? 12 হয়। তাহলে 1/2 গুণিতক 12, 1/3 গুণিতক 12, 1/4 গুণিতক 12। ওকে, তাহলে কাটাকাটি করলে 2 6 12, 3 4-এ 12, 4 3-এ 12, পাচ্ছি কত আমি? 6 অনুপাত 4 অনুপাত 3। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে অপশান হবে এখানে 6 অনুপাত 4 অনুপাত 3। দেখো অপশান ডি হবে সঠিক উত্তর। ওকে, নেক্সট কোশ্চেনে যাবো আমরা। কত দাগ? 5-এর দাগ। কি বলেছে দেখো, এবি
সিডি দুটি সমান্তরাল জ্যায়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 16 সেন্টিমিটার, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে জ্যা দুটির মধ্যে দূরত্ব কত? দেখো বলে দিয়েছে আমাকে একটা বৃত্ত বলে দিয়েছে, বৃত্ত দুটো সমান্তরাল জ্যা, ঠিক আছে, দুটো সমান্তরাল জ্যা আমি অঙ্কন করব। ওকে, এখানে একটা কেন্দ্রবিন্দু নিব, প্রত্যেকটির দৈর্ঘ্য 16 সেন্টিমিটার, আমি একটা উপরে একটা নিলাম, তাহলে 16 সেন্টিমিটার সমান্তরাল করতে হলে নিশ্চয়ই একই দৈর্ঘ্যের আমাকে নিচে নিতে হবে, নাহলে সমান্তরাল তো হবে না, ঠিক আছে, এবং একই দৈর্ঘ্য হবে না। বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দিচ্ছে 10 সেন্টিমিটার, এটাকে যদি ও ধরি আমি, ওকে, আচ্ছা এটাকে আমি যোগ করব, এটাকেও আমি যোগ করলাম 10 সেন্টিমিটার। জ্যা দুটির মধ্যে দূরত্ব কত, মানে কি এই জ্যা এই দুটোর মধ্যে আমাকে দূরত্ব বের করতে বলেছে, ঠিক আছে। অবশ্যই তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই, প্রত্যেকটি দৈর্ঘ্য 16 সেন্টিমিটার বলে দিয়েছে, তাহলে আমি নাম দিব এখানে এবি, এবি এবং সিডি, এটাকে এবি আর সিডি। ওকে, এবারে প্রত্যেকটা দৈর্ঘ্য 16, বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য 10, তার মানে এটা যদি ও দিই আমি, এটা কত হবে 10 সেন্টিমিটার, আর এটাও নিশ্চয়ই এদিকেরটাও কত হবে 10 সেন্টিমিটার। ওকে, আচ্ছা এবারে দেখো এইটাকে ধরলাম আমি পি কিউ বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে, আমি জানি না কোন বিন্দুতে, ধরে নিলাম পি কিউ বিন্দুতে ছেদ করেছে। তাহলে দেখো বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের উপর যদি আমি লম্ব দূরত্ব, মানে কি লম্ব দূরত্ব, এটা হবে কি লম্ব 90 ডিগ্রি, তার মানে জ্যাটিকে সমান দুভাগে ভাগ করেছে। তাহলে এবি যদি পুরোটা যদি 16 সেন্টিমিটার হয়, যেহেতু জ্যায়ের দৈর্ঘ্য 16 বলে দিয়েছে, তাহলে পিবি কত হবে বলো এখানে 8 সেন্টিমিটার, ইয়েস অর নো? আচ্ছা এটা বলে দিয়েছে ওবি বলে দিয়েছে আমাদের 10, এটা একটা সমকোণী ত্রিভুজ, তার মানে আমি দেখো ওপি এর মান কত পাবো, ওপি পাবো রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ারের হোল স্কোয়ার বা লম্ব স্কোয়ারের হোল স্কোয়ার, তার মানে আমি পাবো 10 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার এত সেন্টিমিটার, মানে কত হচ্ছে 100 মাইনাস 64, মানে হচ্ছে 36 সেন্টিমিটার, পাচ্ছি কত 6 সেন্টিমিটার। তাহলে দেখো এইখান থেকে এইটা পাচ্ছি আমি 6 সেন্টিমিটার, তাহলে একই রকম ভাবে ও কিউ পাবো কত 6 সেন্টিমিটার, তার মানে পুরো পি কিউ এর মান কত পাবো আমি 6 + 6, তাই না, মানে হচ্ছে 12 সেন্টিমিটার হবে নিশ্চয়ই অ্যান্সার। ঠিক, তাহলে পিকিউ এর মান আমি কত পাচ্ছি 12 সেন্টিমিটার। কেন, কারণ আমাকে বলে দিয়েছে জ্যা দুটির মধ্যে দূরত্ব কত, তাহলে অপশান হবে কত, এ হবে এখানে সঠিক উত্তর, তাহলে অপশান এ, ঠিক আছে, এটা ছিল অপশান ডি। ওকে, আচ্ছা তোমাদের বলে দিই, এই যে আমি অঙ্কগুলো যে তোমাদের করে দিচ্ছি এই পুরোটা কিন্তু তোমাদের আমি পিডিএফ দিয়ে দিব, এই রকম ভাবেই থাকবে তোমাদের, যেমন আমি এখানে করাচ্ছি সেইভাবে পুরো পিডিএফ কিন্তু তোমরা পেয়ে যাবে। তোমরা নিচের লিঙ্কে দেখবে টেলিগ্রামের একটা লিঙ্ক রয়েছে, সেই টেলিগ্রামের লিঙ্কে গিয়ে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে যেতে পারো, ডিএম ম্যাথ WBBSE লেখা আছে দেখবে ক্লাস 10। ওকে, তো এইখানে জয়েন হয়ে যাও, আমি কিন্তু ভিডিও মানে আপলোড করার পরে কিন্তু ওইখানে আমি প্রত্যেকটা যতগুলো ভিডিও তৈরি করব কিন্তু সবগুলো এই রাফ পিডিএফ তোমাদের আমি দিয়ে দিব, সেগুলো তোমরা ডাউনলোড করে রাখবে, পরীক্ষার সময় শুধু দেখে যেও, ঠিক আছে, তাতে কিন্তু তোমাদের অনেকটা কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো এই টেলিগ্রাম চ্যানেলে তোমরা অবশ্যই জয়েন হয়ে যাবে, অবশ্যই জয়েন হবে, ঠিক আছে। তো এটা নতুন করেছি আমি, তোমরা প্লিজ জয়েন হয়ে যাও, তাহলে পিডিএফ গুলো পেয়ে যাবে। নেক্সট বলেছে দেখো 6 দাগের কোশ্চেন, বলছে পাশের চিত্রের বৃত্তের কেন্দ্র ও বলে দিয়েছে, আচ্ছা বিএডি 65 ডিগ্রি, বিডিসি 45 ডিগ্রি হলে সিবিডি এর মান নির্ণয় করতে বলেছে। পাশের চিত্রটা দেখো, পাশের চিত্রটা ঠিকঠাক ভাবে আসেনি, আমি বলে দিচ্ছি তোমাদের, দেখে নাও এখানে দেখো, এখানে দেখো বিএডি 65 বলেছে, বিএডি মানে হচ্ছে এই যে বৃত্তটা আছে এইটা বলে দিয়েছে দেখো 65 ডিগ্রি, ঠিক আছে, খুব ইজি দেখো। আচ্ছা এবারে দেখো বিডিসি 45 বলে দিয়েছে, বিডিসি মানে এই কোণটা বলে দিয়েছে তোমাকে কত ডিগ্রি 45 ডিগ্রি। বলছে সিবিডি এর মান কত, সি কার বলেছে সিবিডি মানে দেখো এখানে একটা তোমরা অবশ্যই প্রত্যেকের আছে নিশ্চয়ই, এই দিকে একটা রয়েছে, এর মানটা তোমাকে জানতে চাইছে। আচ্ছা দেখো এখানে যদি আমি বলি বৃত্তটা অঙ্কন করি, আমি দেখো এই রকম রয়েছে বৃত্তটা, ওকে, এখানে ও রয়েছে, এইখানে রয়েছে এ, এটা রয়েছে সি, আচ্ছা এইদিকে একটা ব্যাস রয়েছে, এখানে বি নাম দিয়েছে, এ বি যোগ করেছে আর সি বি যোগ করেছে, ঠিক আছে, আর এখানে এটা যোগ করেছে, আবার এখানে এটা যোগ করেছে। এবারে তোমাদের বোঝাতে আমার সুবিধা হবে, দেখো এই পুরোটা আমার বলে দিয়েছে কত 65 ডিগ্রি, ঠিক আছে, আচ্ছা এইটা বলে দিয়েছে কত জানি না, কিন্তু এই মানটা বলে দিয়েছে এখানে ডি, যদি আমি নাম নিই ডি, তাহলে এইটা বলে দিয়েছে কত সি ডিবি আমাকে বলেছে 45 ডিগ্রি, ঠিক আছে। এবারে বলো
সিডিবি যদি 45 হয়, তার মানে সিএবি এটাও নিশ্চয়ই কত হবে, 45 হবে। কোনটা? সিএবি, এইটা। ঠিক কেন? কারণ একই বৃত্তচাপের উপর অবস্থিত সমস্ত কোণের মান, বৃত্তস্থ সমস্ত কোণের মান কি হয়? সমান হয়। তার মানে দেখো সিবি এই বৃত্তচাপের উপর, ঠিক আছে, তার মানে দেখো সিডিবি এবং সিএবি একই কোণ, বৃত্তস্থ কোণ রয়েছে, তাহলে একই বৃত্তস্থ কোণ কি হবে? সমান হবে। এটা 45 হলে এটা 45 হবে। এবারে দেখো এটা যদি 45 হয়, টোটালটা 65, তার মানে এই দিকেরটা কত হবে? নিশ্চয়ই 20 ডিগ্রি হবে। টোটালটা তো 65। এবার এটা যদি 20 ডিগ্রি হয়, তাহলে ডিসি এই বৃত্তচাপের উপর ডিএসি এবং ডিবিসি এই দুটোর সমান, তাহলে এটা 20 হলে এটা কত হয়ে যাবে? 20 ডিগ্রি হয়ে যাবে। তার মানে দেখো ডিবিসি এই কোণটাই তোমাকে বলেছে, বা সিবিডি এই কোণটাই চেয়েছে, তাহলে অ্যান্সার কত হবে আমাদের? অপশন ডি হবে এখানে সঠিক উত্তর, অর্থাৎ 20 ডিগ্রি। আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি। ঠিক আছে, ওকে। তাহলে দেখো আমাদের 1 নম্বরের প্রশ্ন কিন্তু সমস্ত কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা 2 নম্বরের প্রশ্নের দিকে যাব। সবাইকে বলবো, যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দাও, আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর সবাইকে বলবো সঙ্গে থাকো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, প্রচুর তোমাদের আমি শর্ট এইরকম কোশ্চেন করাবো। তোমাদের পরীক্ষার আগে এত কোশ্চেন প্র্যাকটিস করিয়ে দেবো যে তোমরা ভুলতে চাইলেও ভুলবে না। ঠিক আছে, এরকম আমি তোমাদের অঙ্কগুলো প্র্যাকটিস করাবো, পরীক্ষা হলে তোমাদের কোনো সমস্যা হবে না, কারণ এই অঙ্কগুলোই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের দিবে। দেখো কনসেপ্ট আমি বলে দিচ্ছি, তোমাদের নিতে হবে, তোমরা কতটা সময় দিবে সেটা তোমাদের রেজাল্ট, তোমাদের আশার উপর ডিপেন্ড করবে, কতটা তুমি আশা রাখছো। তাহলে সেইভাবে প্র্যাকটিস করে দাও, তাহলে কিন্তু তোমাদের একটা নাম্বারও কিন্তু কাটতে পারবে না। তো দেখো নেক্সট কোশ্চেন, আগে কনসেপ্ট ঠিক করে নাও। নেক্সট কোশ্চেনে যাবো আমরা 2 এর দাগ। বলছে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলে 8/15 অংশ হবে নির্ণয় করতে বলেছে। দেখো আমি বার্ষিক সরল সুদের হার জানি না, ধরে নিব যে বার্ষিক সরল সুদের হার, ধরি বার্ষিক সরল সুদের হার 8%। ওকে, আচ্ছা, কোনো টাকা আমি জানি না কত টাকা, তাহলে আমি ধরে নিলাম পি টাকা। ওকে, পি টাকা। 4 বছরের সুদ, মানে আমার টি বলে দিয়েছে 4 বছর। ওকে, সুদ আসলের 8/15 অংশ হবে। তাহলে দেখো এখানে সিম্পল ইন্টারেস্ট কত আসবে আমার? PRT/100, পি ইন্টু আর ইন্টু টি, মানে হচ্ছে 4 বাই কত আসবে? 100। এই টাকাটা হবে কি আমাদের? সুদ। ঠিক আছে, তাহলে কাটাকাটি করলে কত আসবে দেখো না? 25, মানে PR/25 টাকা। ঠিক আছে, শর্তানুসারে কি লিখবো আমরা? শর্তানুসারে PR/25 এটা বলে দিয়েছে কার? আসলে পি এর 8/25 অংশ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, তাহলে দেখো এখানে পি কেটে যাবে, পি কে কেটে দাও, 25ও কেটে যাবে, তার মানে আর কত বেরোচ্ছে আমাদের? আর পাচ্ছি আমরা 8%। তাহলে আমরা ধরেছিলাম কত? আর কে 8%, তাহলে বার্ষিক শতকরা সরল সুদের হার পেলাম আমরা 8%। ওকে, পরে লিখবে উত্তরটা যে বার্ষিক সরল সুদের হার 8%, 8%। ওকে, তাহলে নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে তোমাদের। নেক্সট যাবো আমরা 2 এর দাগে। বলছি দেখো এক্স সমান এটা, আবার x-1/x এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে 2 এর দাগে করবো আমরা। তাহলে x সমান বলে দিয়েছে √3 প্লাস √2। তাহলে 1/x কত হবে? 1/√3 প্লাস √2। কি করবো? অনুবন্ধীকরণী দিয়ে গুণ করে দিব এর আমি। তাহলে √3 মাইনাস √2 দিয়ে আমি কি করব? উপর নিচ গুণ করব। তাহলে এখানে কি হবে? a² মাইনাস বি স্কোয়ার হয়ে যাবে, প্লাস বি ইন্টু এ মাইনাস, মানে √3 এর হোল স্কোয়ার মাইনাস √2 এর হোল স্কোয়ার। ঠিক, তাহলে √3 মাইনাস √2, এটা হবে কত? 3 মাইনাস 2 পড়ে থাকছে, তাহলে শুধু √3 মাইনাস √2। ঠিক আছে, এবারে চেয়েছে কত আমাকে? কোশ্চেনে চেয়েছে মান যেটা বের করতে বলছে x-1/x। ঠিক, তাহলে x-1/x করলে কত পাবো আমি? √3 মাইনাস √2, √3 প্লাস √2 মাইনাস √3 মাইনাস √3 প্লাস √2, ইয়েস অন্য। দেখো √3 কেটে যাবে, কারণ মাইনাস আছে ভেতরে, মাইনাসটা কি যে প্লাস হয়ে যাবে। তাহলে অ্যান্সার হচ্ছে 2√2। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে x-1/x এর মান হচ্ছে কত? 2√2। এটা অ্যান্সার। ক্লিয়ার হচ্ছে আশা করি তোমাদের। ওকে, তো নেক্সট কোশ্চেনে যাবো আমরা। দেখো কি বলেছে 3 এর দাগ। বলছে ও কেন্দ্রীয় বৃত্তে ABCD দুটি সমান দৈর্ঘ্যের চায়। AOB 60 ডিগ্রি হলে CD 6 সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের 3 এর দাগ।
দেখো কি বলেছে, ও কেন্দ্রীয় একটা বৃত্ত এ বি সি ডি দুটি সমান দৈর্ঘ্যের, যা এ এ বি সি ডি এরকম আমি ধরলাম সমান দৈর্ঘ্যের, যা ওকে। এবারে বলেছে এ ও বি, এ ও বি কত বলে দিয়েছে, যোগ করে দিলাম আমি। এবার আমি নামগুলো দিয়ে দিব, এ বি সি ডি, ওকে। এটা বলে দিয়েছে ও, এটা 60 ডিগ্রি, ওকে। সিডি এর মান কত, ঠিক আছে। তার মানে দেখো এখানে এও যদি 60 ডিগ্রি, এ ও বি যদি 60 ডিগ্রি হয়, এও সমান কি হবে ও বি, তাহলে এও সমান ও বিও যদি হয়, এর বিপরীত কোণ কি হবে, সমান হবে। তার মানে এটাও কত ডিগ্রি হবে, 60 ডিগ্রি হবে, এটাও 60 ডিগ্রি হবে, দিলে তো টোটাল 180 হবে। কারণ এই দুটো কি বাহু সমান, কারণ একই বৃত্তের কোণ এও সমান ও বি। তার মানে আমি পাচ্ছি দেখো এখানে এ ও বি, এই যে ত্রিভুজটা কি পাচ্ছি আমি, সমবাহু ত্রিভুজ পাচ্ছি। তাহলে সমবাহু ত্রিভুজের প্রতিটা বাহু কি সমান, তাহলে এ বি সমান কত হবে, সমান ও এ সমান ও বি। তাহলে আমরা ব্যাসার্ধ আমাদের সিডি এর মান দিয়ে দিয়েছে, আচ্ছা সিডি এর মান দিয়ে দিয়েছে, তার মানে এ বি অবশ্যই দুটো সমান, মানে এটা যদি আমার 6 সেন্টিমিটার হয়, এটাও কত হবে 6 সেন্টিমিটার হবে। তার মানে এটা কত হবে, এ বি সমানও 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার সমান ও এ সমান ও বি, ঠিক আছে। তার মানে দেখো ও এ ও বি কি বৃত্তের ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হয়ে যাচ্ছে আমাদের 6 সেন্টিমিটার, ওকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তাহলে 6 সেন্টিমিটার হবে কি আমাদের ব্যাসার্ধ, ঠিক আছে। তো নেক্সট কোশ্চেনে যাবো আমরা। তোমাদের যতটা সহজভাবে বোঝানোর চেষ্টা করছি, একটু যদি মন দিয়ে দেখো, অবশ্যই তোমাদের আমি বলবো যে কোনো অসুবিধা তোমাদের হবে না, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দিয়েছে দেখো, বলছে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ও এবিসি সমান 120 ডিগ্রি, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হলে এবি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। তাহলে প্রথমে একটা কি করব আমরা, পরিবৃত্ত অঙ্কন করব, এ বিসি সমবাহু ত্রিভুজ, মাঝখানে কেন্দ্র ও, এবিসি বলে দিয়েছে আমাদের 120 ডিগ্রি। আচ্ছা যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ, তার মানে বলো আমাকে এই দুটো বাহু এবি এবং বিসি সমান। এবারে দেখো এইটা কত হবে, নিশ্চয়ই 30 ডিগ্রি হবে, আর এটা কত হবে, নিশ্চয়ই 30 ডিগ্রি হবে। 30 30 ষাট, 120 কত হবে, 180 ডিগ্রি, যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ তাহলে বিপরীত কোণগুলো কি হবে, সমান হবে। আচ্ছা, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার বলে দিয়েছে, তাহলে এখান থেকে আমি যদি একটা ব্যাসার্ধ অঙ্কন করি, ধরলাম আমি এটা ব্যাসার্ধ, চেয়েছে কি এবি বাহুর দৈর্ঘ্য কত, এই এবি বাহুর দৈর্ঘ্য আমাকে বের করতে বলেছে, ঠিক আছে। এগুলো আমি যোগ করে দিলাম, ওকে। আচ্ছা দেখো ভালো করে দেখবে একটু অঙ্কটা, তাহলে এটা কত সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, ও সিও কত 5 সেন্টিমিটার, ও বিও কত 5 সেন্টিমিটার। এবারে বলো আমাকে এই দুটো যদি 5 সেন্টিমিটার হয়, এটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে, আমি দাগ দিয়ে দিচ্ছি, দেখো এই কোণটা কত ডিগ্রি হবে, এই কোণটা 30-এর ডবল হবে। কেন, আমরা জানি কেন্দ্রস্থ কোণ সম্মুখস্থ বিপরীত পরিধিস্থ কোণের কি হয়, দ্বিগুণ হয়। কারণ এটা যদি 30 হয়, বিওসি বিওসি এই কোণটা হবে কত, 60 ডিগ্রি, ওকে। তাহলে এটা যদি আমাদের 60 ডিগ্রি হয়, বলো আমাদের যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, তার মানে ও বি সি, এই যে ত্রিভুজের, এই ত্রিভুজের কি কি সমান পাচ্ছি আমি, দেখো বি ও সমান ও সি, ঠিক। তাহলে বিও সমান ও সি যদি হয় আমাদের, ও বি সি এই কোণটা সমান হবে ও সি বি এই কোণটা, কারণ বিপরীত কি হবে, কোণ সমান। তাহলে এটা যদি 60 হয়, এগুলো কত করে হবে, 60 ডিগ্রি করে হবে, দিলেই তো 180 হবে। তার মানে এটাও একটা কি ত্রিভুজ হয়ে যাচ্ছে আমাদের, সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ হয়ে যাচ্ছে। তাহলে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি হয়, সমান হয়। তার মানে এখানে বিসি এর মান কত পাবো আমি, 5 সেন্টিমিটার, কারণ আমাদের ব্যাসার্ধ গুলো দিয়ে দিচ্ছে 5 সেন্টিমিটার করে, বিসিও নিশ্চয়ই তার সঙ্গে সমান হবে। তাহলে আমাদের
4 দাগের কোশ্চেনের অ্যান্সার হবে কত? 5 সেন্টিমিটার। আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি। নেক্সট কোশ্চেন দেখো, 5 দাগ। বলছে তো একটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? ধরে যদি নিই আমি যে প্রতি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য একক, ওকে, তাহলে যখন একক ছিল তখন সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? 6a² বর্গ একক। ওকে, যেই আমাকে বলেছে 50% বৃদ্ধি পেয়েছে, তাহলে এ ছিল, এখন বেড়ে a/2 কি হয়েছে? বেড়েছে, মানে 50% অবশ্যই বেড়েছে, এত একক হয়েছে। তখন এখানে আসছে কত আমাদের? 3a/2 একক। এবারে বলো আমাকে এর ক্ষেত্রফল, এটা পার্শ্বতলের সমগ্র তলের ক্ষেত্রফল 6a² হলে এর সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? 6 × 3a/2 এর হোল স্কোয়ার, এত বর্গ একক। ইয়েস অর নো? 6a², তার মানে পাচ্ছি কত? 3 × 3 = 9, তাহলে 6 × 9a² বাই কত? 4 বর্গ একক। 2 × 3 = 6, 2 × 2 = 4, মানে হচ্ছে 27a²/2 বর্গ একক। এবারে বলেছিল সমগ্র তলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি হবে? তাহলে এটা ছিল আমাদের প্রাথমিক, এখন পেলাম আমি কত? বৃদ্ধি পাওয়ার পরে। তাহলে অ্যাকচুয়ালি আমাদের যে বৃদ্ধিটা হবে, শতকরা বৃদ্ধি যদি আমি লিখি, শতকরা বৃদ্ধি, তার মানে 27a² - 6a² বাই কত থেকে বৃদ্ধি হচ্ছে? 6a² থেকে বৃদ্ধি হয়েছে, পার্সেন্টেজ বলেছে তাই 100 দিয়ে দিব আমি, এত একক শতকরা বৃদ্ধি পাবে। কাটাকাটি করবো আমি, দেখে নাও এখানে। তাহলে 27 থেকে 12 বাদ দিলে কত হবে? 15a²/2 গুণিতক 6a² গুণিতক 100। তাহলে a² কেটে দাও, এখানে দেখো 2 50 এ 100, এখানে 2 3 এ 6, 2 25, 3 5 এ 15। তাহলে আমরা পাচ্ছি দেখো এখানে কত? অ্যাকচুয়ালি 25 5 এ 100, শতকরা লিখেছি তাই 125 একক কি হবে? শতকরা 125 একক বৃদ্ধি পাবে, মানে 125% বৃদ্ধি পাবে। ঠিক আছে, ক্ষেত্রফল 125% বৃদ্ধি পাবে। কোশ্চেনে আসবো আমরা। বলছে দেখো অশোক একটি বাড়ি তৈরি করার জন্য, 3 দাগ, অশোক একটি বাড়ি তৈরি করার জন্য 12% সরল সুদের হারে 24,000 টাকা পোস্ট অফিস থেকে ধার নিয়েছেন। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 52,000 টাকা ভাড়া দেন, 5,200 টাকায় ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পর তিনি বাড়ি ভাড়ার আয় থেকে পোস্ট অফিসের টাকাটি সুদ সহ তিনি শোধ করবেন? তাহলে দেখো যদি ধরে নিই আমি এই কত বছর পরে, মানে টি বছর পরে, ধরি টি বছর পরে অশোক বাড়ি ভাড়ার আয় থেকে পোস্ট অফিসে সুদ সহ টাকা শোধ করবেন, তার মানে দেখো 12% সরল সুদের হারে কত? 24 একক দশক 17,000, 2,40,000, 2,40,000, মানে পি হচ্ছে 2,40,000। এত টাকা 12% সরল সুদের হারে যদি সে টি বছর রাখে, তার মানে টি বছর কি করে? ধার নেয়, তার মানে টি বছর পরে তাকে সুদ সহ কত? সুদ আসল কত দিতে হবে? তাকে সুদ দিতে হবে PRT/100, যেহেতু বার্ষিক সরল সুদ বলেছে। তার মানে 2,40,000 গুণিতক 12 গুণিতক T/100। তাহলে এই যে টাকাটা সুদ পেয়েছে এর সঙ্গে 2,40,000 টাকা যোগ করলে এই সুদ সহ আসল যেটা পাবো, এই টাকাটা শোধ করবে সে কত বছরে? টি বছরে। ঠিক আছে, ধার নেওয়া বলেছে কত বছর পরে? তিনি বাড়ি ভাড়ার আয় থেকে। এবারে দেখো এখানে, তাহলে আসল মানে পি প্লাস এসআই, সুদ প্লাস আসল কত হবে আমার? এর সঙ্গে 2,40,000 যোগ করে দেবো, তাহলে 2,40,000, 2,40,000 কি করবো আমি? এখানে ধর করলাম পি প্লাস এসআই, মানে এখানে 2,40,000 আমি লিখে দিলাম। ওকে, এসআই প্লাস পি, তাহলে এটা কমন নিয়ে নিলে পড়ে থাকবে কত? 12T/100 প্লাস 1 আমি কমন নিয়ে নিলাম। ওকে, আচ্ছা এই টাকাটা থাকুক আমার এখন। তাহলে এখানে যদি আমি ক্যালকুলেশন করি পাবো 2,40,000 গুণিতক 12T প্লাস 100/100, ঠিক না? কাটাকাটি যদি করে ছোট করে দিতে চাই তাহলে পাচ্ছি আমরা কত? দুটো শূন্য কেটে যাবে, 2 4 দুটো শূন্য থাকবে, ইন্টু 12T প্লাস 100। তাহলে থাক, এই টাকাটা আমার কি? সে ধার নেওয়া টি বছর পরে এই টাকাটা তাকে শোধ করতে হবে। এবারে দেখো কোথা থেকে পাবে এই টাকাটা? সে বলে দিয়েছে যে এই টাকাটা সে যে পাবে সেটা বলছে ধার নেওয়ার 1 বছর পরে সে প্রতি মাসে 52,000
5,200 টাকা করে ভাড়া দেন। তার মানে বলো অ্যাকচুয়ালি 5,200 টাকাটা তার 5,200 টাকাটা মাসে যদি সে ভাড়া নেয়, তার মানে 12 মাসে গুণিতক 12 এই টাকাটা সে পাবে। এবারে দেখো কত মাস পরে সে শোধ করেছে, টি বছর, সরি টি কত বছর পরে, টি বছর পরে, কিন্তু ভাড়া দিয়েছে 1 বছর পরে, তার মানে T-1 বছর কিন্তু সে যে টাকাটা বাড়ি ভাড়ার আয় থেকে পাবে সেই টাকাটা কিন্তু এর সঙ্গে সমান হবে। কেন? এই টাকাটা সে শোধ করেছে। আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি। তার মানে দেখো এখানে এই টাকাটার সঙ্গে এটা আমাকে কি করব, সমান করব। ঠিক আছে, তাহলে শর্তানুসারে যেটা লিখবো, দেখো এখানে 2412 প্লাস 100 সমান 5200 গুণিতক 12 ইন্টু T-1। এটা কি পেলাম? আমি শর্তানুসারে পাবো। আচ্ছা, এবারে দেখো কাটাকাটি করে দাও, এখানে শূন্য দুটো কাটো, হলো? তাহলে এটা আমার কেটে গেল। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে কি, আহ এটাকে কেটে দাও, 12 দুয়ে 24, 2 26, 2 72, তাহলে পাচ্ছি এখানে পড়ে থাকবে 12টি প্লাস 100 সমান 26টি মাইনাস 26। ঠিক আছে, তাহলে দেখো 12টি মাইনাস 26টি মাইনাস 26 মাইনাস 100। 14 9 126, তাহলে অ্যাকচুয়ালি আমি পাচ্ছি কত, টিটা 9 বছর। ঠিক আছে, তাহলে টি মানে যেটা আমি ধরেছিলাম কত বছর পরে বাড়ি ভাড়ার আয় থেকে তিনি শোধ করবেন, অ্যান্সার হবে কত, 9 বছর পরে। আশা করি তোমাদের অঙ্কটা আমি বোঝাতে পেরেছি। একটু টাইম লাগছে কারণ প্রত্যেকটা অঙ্ক বলার জন্য একটু টাইম লাগছে, তো ধৈর্য ধরে একটু অঙ্কগুলো শেষ পর্যন্ত দেখো তোমরা, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর সবাইকে বলবো এতক্ষণ অবধি যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও। অনেকে ভিডিও দেখছো লাইক করছো না, তাই লাইক করো, ভালো লাগলে কমেন্ট করে জানাও, খারাপ লাগলে কমেন্ট করে জানাও। তোমাদের যদি কোনো কোশ্চেন অসুবিধা হচ্ছে মনে হয় সেটাও অবশ্যই আমাকে জানিও, তাহলে পরের ভিডিওতে আমি বলে দেওয়ার চেষ্টা করবো। প্লিজ তোমরা ভিডিওটিকে শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে যাতে সবাই উপকৃত হয়। নেক্সট কোশ্চেনে যাবো আমরা। বলেছে দেখো 3 মাস অন্তর দেও বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে 6,250 টাকার 9 মাসের চক্রবৃদ্ধি সুদের পরিমাণ কত হবে হিসেব করে লিখতে বলেছে। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো যেটা করব আমরা সেটা হচ্ছে কি, অথবা আচ্ছা 3 মাস অন্তর দেওয়া বলেছে, তাহলে চক্রবৃদ্ধি সুদের হার কত বলে দিয়েছে আমাদের, 10%। পি কত বলে দিয়েছে আমাদের, 6,250 টাকা। ওকে, আচ্ছা আমাদের সময় কত বলে দিয়েছে, এন সমান বলে দিয়েছে দেখো 9 মাস। 9 মাস মানে কত হবে, 9/12 বছর, আমাকে তো বছরে করতে হবে সব সময়। 3 3 3 4 মানে হচ্ছে 3/4 বছর। এবারে 3 মাস অন্তর দেওয়া বলেছে, তার মানে এখানে সুদের পর্ব কত, সুদের পর্ব কত, সুদের পর্ব হচ্ছে গিয়ে যত মাস অন্তর বছরে, তাহলে সে কবার দিবে, 3 মাস অন্তর যদি সে দেয় তাহলে বছরে সে নিশ্চয়ই সুদের পর্ব 3 4 12 মানে সে 4 হবে নিশ্চয়ই সুদের পর্ব, কারণ 3 মাস অন্তর করে যদি সে আহ কি করে চক্রবৃদ্ধি সুদে 6,250 9 মাসের চক্রবৃদ্ধি সুদে যদি সে দেয়, তাহলে 3 মাস অন্তর করে যদি দেয় তাহলে নিশ্চয়ই তাকে 4 বার বছরে, তাহলে কিন্তু 4 বার দিতে হবে। সেটাই হচ্ছে তোমাদের সুদের পর্ব। চক্রবৃদ্ধি সুদ যখন বের করবে তাহলে কি হবে, T/1 প্লাস আর বাই, যেহেতু 3 মাস অন্তর বলে দিয়েছে তার মানে কত হবে, 4, 4 দিয়ে ভাগ করব বাই 100 হোল টু দা পাওয়ার n/4। এবারে আমি ভ্যালুগুলো বসাবো, এটা হচ্ছে তোমাদের মনে রাখতে হবে। আর কে পর্ব দিয়ে ভাগ করব, এন কে পর্ব দিয়ে এন কে পর্ব দিয়ে কি করব, গুণ করব। তাহলে পি কত এখানে, 6 আসল 6,250, 1 প্লাস আর এর মান কত, 10/4 গুণিত 100 হোল টু দা পাওয়ার এন, এন মানে কত, 3/4 × 4, এটা এন ছিল এত টাকা। তাহলে কাটাকাটি করে দাও, তাহলে পড়ে থাকবে দেখো 6,250 ইন্টু 1 প্লাস এটাকে কেটে দাও 1/40 হোল টু দা পাওয়ার 3। ঠিক আছে,
এটা অ্যাকচুয়ালি কি পেলাম আমি, সমূল চক্রবৃদ্ধি পেলাম আর কি, সমূল চক্রবৃদ্ধি এটা পেলাম। কিন্তু আমাকে চেয়েছে সব চক্রবৃদ্ধি সুদ, তাহলে চক্রবৃদ্ধি সুদ বের করতে হলে কি করতে হবে, চক্রবৃদ্ধি সুদ বের করতে হলে এখান থেকে আমাকে আসল বাদ দিতে হবে। তাহলে 6,2,5,0 প্লাস 1/40 হোল কিউব মাইনাস 6,2,5,0 দিলে কি পাবো আমি, সুদ পাবো। সুদ আসল থেকে সুদ বাদ দিয়ে দিলে সুদ পেয়ে যাবো, সরি আসল বাদ দিয়ে দিলে সুদ পেয়ে যাবো এত টাকা। ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপরে দেখো এখানে পুরোটা থেকে কমন নিয়ে যেটা বেরোবে আমি তোমাদের বলেছি তোমরা ক্যালকুলেশন করবে, নাহলে অনেক সময় চলে যাবে। দেখো 6,2,5,0 এটা কমন নিয়ে নিয়ে চলে আসবে, আর এটা মাইনাস করলে আসবে মাইনাস বি কিউব এ কিউব, মানে 1 + 1/40 কিউব মাইনাস 1 করলে আসবে তোমার 4,9,2,1 বাই 6,4,0,0,0 এত টাকা। ওকে, এবারে এটাকে কাটাকাটি করলে যেটা আসবে সেটা হচ্ছে কত, 1 2 3 1 2 3 0 2 5 বাই 2 5 6, তাহলে পাচ্ছি আমরা 4,0,4,8,0,5,7 এই টাকাটা। তোমরা ক্যালকুলেশন অবশ্যই বাড়িতে করো ভালোভাবে, তাহলে আমরা চক্রবৃদ্ধি সুদ পেয়ে যাবো, আর এটাই আমাকে চেয়েছে। ওকে, পুরোটা করতে গেলে অনেক টাইম লেগে যাবে, ঠিক আছে, আমি করে রেখেছি। নেক্সট কোশ্চেনে যাব, সমাধান করো। দেখো এই অঙ্কটা কিন্তু আমি আগে কোনো না কোনো এতে ছিল, এটা আমি করে দিয়েছি। ঠিক আছে, তোমরা আগের 1 2 নম্বর 1 2 যে কোনো একটা স্কুলে পেয়ে যাবে। ঠিক আছে না, আমরা করবো আজকে এটা 2-এর দাগ। ঠিক আছে, 2-এর দাগের অঙ্ক দেখো, বলছে x/x+1 প্লাস x+1/x সমান 2 × 1/2। ওকে, তাহলে দেখো এখান থেকে কি পাবো আমরা, x² প্লাস x+1 এর হোল স্কোয়ার বাই x × x+1, 2 2 4 5/2, জাস্ট গুণ করে লসাগু করে গুণ করেছি। তাহলে x² প্লাস 2ab প্লাস b² a+b হোল স্কোয়ার বাই x² প্লাস x গুণ করে দিচ্ছি x কে 5/2। এখান থেকে কি পাবো, 2x² প্লাস 2x প্লাস 1 বাই x² প্লাস x সমান 5, বা কোনাগুনি 5/2 কোনাগুনি গুণ করবে, তাহলে 5x² প্লাস 5x সমান 4x², 2 গুণ করবো 4x² প্লাস 2 2 4x প্লাস 2। ঠিক আছে, নেক্সট দেখো আমি কি করবো, 5x² মাইনাস 4x² প্লাস 5x মাইনাস 4x মাইনাস 2টা দিকে গেলে -2 হয়ে যাবে, +2 ছিল। তাহলে পাচ্ছি কত, x² প্লাস x মাইনাস 2 = 0। মধ্যসহ বিশ্লেষণ করব, 2 - 1। ওকে, তাহলে x² প্লাস 2x মাইনাস x মাইনাস 2 = 0। x কমন নিয়ে নাও, +2 -1 কমন নিয়ে নাও, x + 2 = 0, বা x + 2 ইন্টু x - 1 ইকুয়ালস টু কি পাবো, 0 পাবো। ওকে, নেক্সট দেখো এখানে এই দুটো 0 মানে কি, x+2 সমান 0 অথবা x - 1 0। তাহলে x সমান পাচ্ছি -2 আর এখানে x সমান পাচ্ছি 1। তাহলে উত্তর হবে কি, 1 এবং -2। ঠিক আছে, তাহলে x এর মান আমি পেয়ে গেলাম। দেখে নাও, খুব সহজ অঙ্ক এগুলো সমাধান। ওকে, নেক্সট কোশ্চেনে যাব আমরা। আচ্ছা, বলেছে কলমের মূল্য প্রতি ডজন 6 টাকা কমলে 30 টাকায় আরো 3টি বেশি কলম পাওয়া যায়। কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত ছিল। ঠিক আছে, 5-এর দাগের দেখো, তাহলে যদি ধরে নিই যে প্রতি ডজন কলমের মূল্য ছিল কমার পূর্বে, কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল x টাকা। ওকে, আচ্ছা, তাহলে কমার পর ওই মূল্যটা কত হয়ে যাবে, ক টাকা কমেছে, 6 টাকা, x মাইনাস 6 টাকা। ওকে, তার মানে দেখো কমার পূর্বে x টাকায় পাওয়া যায় কত, 1 ডজন কলম। x টাকায় পাওয়া যায় 1 ডজন কলম, তাহলে 1 টাকায় পাওয়া যাবে কত, 1/x ডজন কলম। কিন্তু বলেছে 30 টাকায়, 30 টাকায় পাওয়া যাবে কত, 30/x। তার মানে এটা হচ্ছে কি তোমার কমার পূর্বে। কমার পর যেটা পাবো কি, একই রকম ভাবে কমার পর যেটা 30 টাকায় আমি পাবো কত,
30/x-6, এগুলো কি সব ডোজন কলম। ওকে, এবারে লিখবো কি আমরা শর্তানুসারে। শর্তানুসারে খুব ইজি বলেছে, দেখো শর্তানুসারে বলছে যে 30 টাকায় যে আমি যে ডজন কলমগুলো পেলাম, এই দুটো, একটা কমার পূর্বে আর এটা কমার পর, বলছে যে যদি কমে যায় তার মানে নিশ্চয়ই টাকা, যদি সাধারণত দেখো প্রতি ডজন কলমের মূল্য দিয়ে কমে যায় তাহলে নিশ্চয়ই বেশি কলম পাবে। কটা বেশি পেয়েছে? 3টি বেশি, তার মানে এটা বেশি। 30/x-6 মাইনাস 30/x সমান কত লিখবো? 3 লিখবো। 3 কি রয়েছে? টি কলম, এগুলো কত বেশি? ডজন, তাহলে টি কে ডজন করতে হলে 12 দিয়ে ভাগ করে দিব আমরা। এবারে এখান থেকে তোমরা কি করবে? ক্যালকুলেশন করে বের করবে। ঠিক আছে, তাহলে ক্যালকুলেশন করে বের করলে দেখবে এক্স এর মান কত পাবে তোমরা? 30। ওকে, তাহলে এক্স এর মান প্রতি ডজন কলমের মূল্য কমার পূর্বে ছিল অ্যাকচুয়ালি 30 টাকা। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখান থেকে এক্স এর ভ্যালুটা বের করবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাবো আমরা। দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম, সংখ্যাটি থেকে তার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে, সরি অঙ্কটা কেটে গেছে। আচ্ছা, এই অঙ্কটা কিন্তু আমি পরে রেটে করে দেবো, কি ছিল তো আমার কেটে গেছে। ওকে, তো দেখো আমরা তাহলে নেক্সট অঙ্কে যাই। এটা তোমরা একটু চেষ্টা করো বাড়িতে, তোমাদের এটা কি থাকলো? আমার হোমওয়ার্ক থাকলো। ঠিক আছে, এটা বাড়িতে তোমরা করো, করে আমাকে কমেন্ট সেকশনে অ্যান্সারটা রিপ্লাই দাও। ঠিক আছে, যে কত অ্যান্সার বেরিয়েছে। সবাইকে বলবো অবশ্যই করো, প্র্যাকটিস করো তোমরা। নেক্সট কোশ্চেনে যাবো আমরা 6। বলছে যদি এ অনুপাত বি সমান বি অনুপাত সি হয় তবে প্রমাণ করো এটা সমান এটা হবে। এটাও কিন্তু তোমাদের আমি জাস্ট ক্লু দিয়ে দিচ্ছি। দেখো, এ বাই বি, এটাকে লিখতে পারি বি বাই সি। ঠিক, এবারে দেখো পুরোটাকে যদি আমি কে ধরে নিই, যে ধরি কে, যেখানে কে কি নট ইকুয়ালস টু 0, এটা কে ধরলাম, তাহলে এ সমান বি কে হবে, আবার বি সমান সি কে হয়ে যাবে। তাহলে দেখো বি এর মান সি কে, এ এর মান বি কে, এখানে যদি আমি বি এর জায়গায় সি কে বসিয়ে দিই তাহলে কি হয়ে যাবে? সি কে স্কোয়ার হয়ে যাবে, তাই না? তাহলে এ বি পেয়ে গেলাম। এই জায়গায় আমি কি করব? বাম পক্ষ লিখে আমি জাস্ট মানটা বসাবো। দেখো এটা তো আমার বাম পক্ষ, তাহলে এটা বাম পক্ষ, আর এইটা আমি কি করব? এখানে প্রমাণ করব। এই জায়গাটা আমি কি করব? প্রমাণ করব। পরের দিকে আসবো আমি ডান পক্ষ বলে। তাহলে দেখো এ স্কোয়ার, এর মান কত? সি কে স্কোয়ারের হোল স্কোয়ার, বি স্কোয়ার কত? সি কে এর হোল স্কোয়ার, সি স্কোয়ার যেমন আছে থাকবে, এদিকেও একই রকম 1/a কিউব, তাহলে 1/a কিউব মানে কত? সি কিউব কে টু দা পাওয়ার 6, সি কিউব কে টু দা পাওয়ার 6 প্লাস 1/বি কিউব সি কিউব কে কিউব প্লাস 1/সি কিউব হলো। এবারে দেখো এখান থেকে যেটা আসবো আমি, সেটা হচ্ছে কত? সি স্কোয়ার, এখানে সি স্কোয়ার, এখানে কত পেলাম? সি স্কোয়ার। এবার সবগুলোতে দেখো কি রয়েছে? সি স্কোয়ার রয়েছে, তাই না? ইয়েস অর নো? সবগুলোতে যদি সি স্কোয়ার থাকে তাহলে গুণ করলে কি হবে? সি টু দা পাওয়ার 6 হয়ে যাবে। আচ্ছা, কে টু দা পাওয়ার 4, এখানে কে স্কোয়ার এখানে নেই, 4 আর কে স্কোয়ার মিলে কি হবে? কে টু দা পাওয়ার 6 হয়ে যাবে। এবারে দেখো এখানে নিচে কিন্তু দেখো সি কিউব কি রয়েছে? সবার জন্য রয়েছে, তাই না? নিচে, নিচে সি কিউব, তাহলে 1/সি কিউব আমি কমন নিলে এখানে পড়ে থাকবে কত? কে টু দা পাওয়ার 6 প্লাস 1/কে কিউব প্লাস 1/1, তাই না? তাহলে এটা 1 হয়ে যাবে, মানে সি কিউব আমি কি করেছি? কমন নিয়ে নিয়েছি। ওকে, এবারে সি কিউব কেটে দিলে কত হবে? এখানে সি কিউব পড়ে থাকবে, তাহলে সি কিউব কে টু দা পাওয়ার 6 ইন্টু 1/কে টু দা পাওয়ার 6 প্লাস 1/কে কিউব প্লাস 1, এটা পাচ্ছি আমি। এটা পেয়ে গেলাম আমি বাম পক্ষ। এবারে একই রকম ভাবে কি করব আমরা? ডান পক্ষেও আমরা কিন্তু মানটা বসাবো। ঠিক আছে, এবারে মানটা যদি ডান পক্ষে বসাই পাচ্ছি কত? দেখো এখানে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। ঠিক আছে, তার মানে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মানটা বসালে আসছে দেখো সি কে স্কোয়ারের হোল কিউব, আচ্ছা, প্লাস সি কে এর হোল কিউব প্লাস সি কিউব। ওকে, তার মানে এখানে পাচ্ছি কত আমি? সি কিউব কমন নিলে চলে সবগুলোতে সি কিউব আছে, এখানে পড়ে থাকে কে টু দা পাওয়ার 6 প্লাস এ কিউব প্লাস 1। এবারে দেখো এবারে কি করছি, এখানে পেলাম আমি এটা, এইটা পেলাম। এবারে দুটোর মুখ কি সমান আসছে? সমান আসছে না, কিন্তু সমান এসছে। দেখো এই লাইনটাকে আমি যদি এইদিকে লিখি, দেখো গুণ করে দিই কে টু দা পাওয়ার 6 কে, তাহলে দেখো সি কিউব কে টু দা পাওয়ার 6 গুণ করে দিলে কত হবে? ইন্টু 1/কে টু দা পাওয়ার 6, মানে এটা 1 হয়ে যাবে, প্লাস কে টু দা পাওয়ার 6 এখানে গুণ করলে নিচে কে কিউব কেটে যাবে, নিচের কে কিউব, তাহলে পড়ে থাকবে কে কিউব, আর 1 এর সঙ্গে গুণ করলে পড়ে থাকবে কে টু দা পাওয়ার
সিক্স। তার মানে দেখো এখানে বাম পক্ষ এবং ডান পক্ষ দুটোই কিন্তু কি চলে এলো আমাদের সমান চলে এলো, তাই না? তারপরে লিখে দিবে কি এখানে বাম পক্ষ সমান ডান পক্ষ, কি লিখবে প্রমাণিত। আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি, ঠিক আছে? তো এইভাবে তোমাদের অঙ্কটা কিন্তু করতে হবে ভালো করে, তোমরা খাতায় করবে। আমি পিডিএফ দিয়ে দিব অবশ্যই, সবাইকে বলবো টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যোগ হয়ে যাও, নতুন তৈরি করেছি আমি, প্রত্যেকটা পিডিএফ কিন্তু তোমরা পেয়ে যাবে কোথায়, টেলিগ্রাম চ্যানেলে। ওকে, তাই বলছি অবশ্যই এক্ষুনি লিঙ্কে গিয়ে, নিচের লিঙ্ক রয়েছে, লিঙ্কে গিয়ে তোমরা ক্লিক করে দেখে নিও। নেক্সট কোশ্চেনে যাবো আমরা। দেখো, মান নির্ণয় করতে বলেছে। আচ্ছা, আচ্ছা, এরপরে কি রয়েছে আমাদের? হ্যাঁ, ব্যাস। দেখো মান নির্ণয় কি করতে বলেছে, যে 3√2/√3 প্লাস √6 মাইনাস 4√3/√6 প্লাস √6 √2 √6 বাই √2 প্লাস √3 এর মান নির্ণয় করতে বলেছে। দেখো, তাহলে এখানে যদি আমি সমান চিহ্ন দিই, 3√2 √3 মাইনাস √6, উপর নিচকে করণে নিরসন করছি, √3 প্লাস √6 ইন্টু √3 মাইনাস √6। তোমরা √6 মাইনাস √3 করতে পারো, তাতে অনেকটা সহজ হয়ে যাবে। আচ্ছা, 4√3 ইন্টু √6 মাইনাস √2, নিচেও আসবে কত, √6 প্লাস √2 ইন্টু √3 মাইনাস √2 প্লাস √6 √3 প্লাস √2 একই, নিচে করবো কি √3 প্লাস √2 ইন্টু √3 মাইনাস √2। এটাকেও আমি চেঞ্জ করে দিচ্ছি, কেন? মাইনাসের বেকার ঝামেলা রাখবে, মাইনাসের ঝামেলা রেখে লাভ নেই। 3√2 ইন্টু √6 প্লাস √3, আর নিচে রাখবো কি √6 প্লাস √3 ইন্টু √6 মাইনাস √3। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে উপরেরটা কি আসছে, 3√2, 6 গুণ করলে কত হয়ে যাবে আমাদের, 3√2 থাক, পরে আসছে √6 প্লাস √3 বাই 6 মাইনাস 3, মানে হচ্ছে কত, √6 এর হোল স্কয়ার 6, √3 হোল স্কয়ার 3, মানে 3 মাইনাস। আচ্ছা, এটা কত আসছে, 4√3 ইন্টু √6 মাইনাস √2 বাই, এটা হবে কত, 4 √6 ইন্টু √3 প্লাস √2 বাই, এটা হবে কত, 1। ওকে, তার মানে দেখো কেটে যাবে 3, 4, এটা তো 1 আছে। তাহলে √12 প্লাস √6 মাইনাস √18 মাইনাস √6 প্লাস √18। আচ্ছা, এটা তো মাইনাস গুণ করেছিলাম না, এটা মাইনাস, তাহলে মাইনাস √12। ওকে, তাহলে পাচ্ছি কত আমি, দেখো কাটাকাটি করলে √12 কেটে যাবে, প্লাস মাইনাস মাইনাস প্লাস, অ্যান্সার কত পাচ্ছি আমি, 0। তাহলে নির্ণয় মান কত হবে আমাদের, 0। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই তোমরা, ঠিক আছে? নেক্সট কোশ্চেনে যাব আমরা। বলেছে দেখো এখানে এই কোশ্চেনটা আমাদের 8 দাগের কোশ্চেনটা দেখো কি বলেছে। বলছে সমান ঘনত্বের একটি লম্বা বৃত্তাকার কাঠের গুঁড়ির বক্রতলের ক্ষেত্রফল বলে দিয়েছে 440 বর্গ ডেসিমিটার। 1 ঘন ডেসিমিটার কাঠের ওজন 1.5 কিগ্রা এবং গুঁড়িটির ওজন 9.24 কুইন্টাল হলে গুঁড়িটির ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে, ঠিক আছে? তাহলে দেখো প্রথমে বলে দিয়েছে আমাকে কি, একটা গুঁড়ি বলে দিয়েছে, কাঠের গুঁড়ি, লম্ব বৃত্তাকার একটা কাঠের গুঁড়ি বলে দিয়েছে এরকম। ওকে, বলেছে দেখো বক্রতলের ক্ষেত্রফল বলে দিচ্ছে 440 বর্গ ডেসিমিটার, ঠিক আছে? তার মানে আমি যদি ধরে নিই যে কাঠের লম্ববৃত্তাকার কাঠের গুঁড়ির ব্যাসার্ধ আমি যদি আর ধরে নিই, তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত হবে, বক্রতলের ক্ষেত্রফল হবে আমাদের 2πr/h, যেখানে আমি উচ্চতাকে ধরে নিলাম h, এটা সব ডেসিমিটার, ঠিক আছে, ডেসিমিটার। এটা সমান কত বলে দিয়েছে, 440 বর্গ ডেসিমিটার। আচ্ছা, এবারে বক্রতলকে এবারে বলেছে দেখো 1 ঘন ডেসিমিটার কাঠের ওজন 1.5 কিগ্রা হলে 9.24 কুইন্টাল সমান কত, 924, তাহলে এর সঙ্গে 100 গুণ করবো, ঠিক আছে? এসব বলে 1 কুইন্টাল সমান 100 কেজি, তাহলে 924 কি পাবো, আমি কেজি পাবো। তাহলে 1.5 কেজিতে যদি 1 ঘন ডেসিমিটার থাকে,
24 কেজিতে কত থাকবে? 1/1.5 গুণিত 924 ঘন ডেসিমিটার। শূন্য যদি আমি তুলে দিই তার মানে পড়ে থাকবে এদিকে 100 গুণ হয়ে যাবে। ওকে, এবারে কাটাকাটি করবো আমরা। 5×3 = 15, 5×20, 3×3 = 9, 3×8 = 24। ঠিক আছে, তাহলে আমি পাচ্ছি কত এখানে দেখো। আচ্ছা, এটা একটা শূন্য হবে, মানে এটা 2 হবে, সরি। এটা কিন্তু 10। 5×3 = 5×2 = 10, তাহলে 8×2 = 16, 3×2 = 6, 616 ঘন ডেসিমিটার। এবারে দেখো এই ঘন ডেসিমিটার কার সঙ্গে সমান? তার আয়তনের সঙ্গে সমান, মানে হচ্ছে কত, পাই আর স্কোয়ার এইচ সমান কত, 616 ঘন ডেসিমিটার। তাহলে এটাকে যদি আমি 1 নম্বর রাখি, এটাকে যদি আমি 2 নম্বর রাখি, তাহলে দেখো 2 নম্বর ভাজিতক যদি 1 নম্বর করে দাও, তাহলে পাবো কত, পাই আর স্কোয়ার এইচ বাই বাই কত, 2 পাই আর এইচ, তাই তো। 2 পাই আর এইচ সমান কত, 616/440। ঠিক আছে, এবারে তোমরা কাটাকাটি করে দাও। এইচ কেটে যাবে, একটা আর কেটে গেলে উপরে একটা আর থাকবে, পাই কেটে যাবে। হয়েছে, 2 পাই আর এইচ ছিল। 11তে কেটে যাও, 11×5 = 55, 11×6 = 66, 11×4 = 44। কাটো এখানে, 4 4 14 4 56, 4 10 40, আরো কাটবে, 2 7 14, 2 5 10। আচ্ছা, তাহলে দেখো এখানে আমরা আর কত পাবো, বা আর সমান 7/5, এখানে কিন্তু একটা 2 আছে, গুণিতক 2, মানে কত পাচ্ছি, 14/5। 5×2 = 10, 5×8 = 40, তাহলে 2.8 কি পেলাম, ডেসিমিটার যেটা পেলাম সেটা কি, ব্যাসার্ধ পেলাম। তাহলে এক একটা আমি ব্যাসার্ধ পেয়ে গেলাম কত, 2.8 ডেসিমিটার। ডেসিমিটার, কিন্তু আমি যদি, আমাকে বের করতে বলেছে দেখো ব্যাস, তাই না? তাহলে ব্যাসের দৈর্ঘ্য কত হবে এখানে? তাহলে ব্যাসের দৈর্ঘ্য পাবো আমি 2 × 2.8 ডেসিমিটার, পাচ্ছি কত, 5.6 ডেসিমিটার। ঠিক আছে, 5.6 ডেসিমিটার পাচ্ছি। নেক্সট বলেছে উচ্চতাটাও আমাকে কিন্তু বের করতে বলেছে। দেখো উচ্চতা, উইচ কোশ্চেন রয়েছে। নেক্সট কোশ্চেনটা কিন্তু আমি একদম পরপর 3টা স্কুলে এলো, প্রথম স্কুলে আমি করে দিয়েছি, সেখানে অবশ্যই তোমরা ভিডিওটি গিয়ে দেখে নিও। ঠিক আছে, তো দেখো আর কোশ্চেন নেই আজকে এই পর্যন্ত। তো দেখো প্রত্যেকটা প্রশ্ন আমি তোমাদের ডিটেল বলে দিলাম। যদি তোমাদের প্লিজ ভালো লাগে তাহলে অবশ্যই একটা তোমরা লাইক করে দিয়ে যাও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখো। সবাইকে বলবো যে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে ভুলো না তোমরা। এই পুরো পিডিএফটা তোমরা টেলিগ্রাম চ্যানেলেই পেয়ে যাবে, ডাউনলোড করে নিতে পারবে। তো অবশ্যই সেখানে জয়েন হয়ে যাও, আর বন্ধুদের মধ্যে শেয়ার করো ভালো লাগলে। কমেন্ট করে অবশ্যই জানাও কেমন লাগছে তোমাদের, তাতে অনেকটা মোটিভেশন পাওয়া যায় নতুন ভিডিও নিয়ে আসার জন্য। তো আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা করো। জয় হিন্দ।